অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শুরু করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 12। তো চলো বন্ধুরা দেখে নেই আজকে আমাদের পাঠ্যবস্তুতে কি আছে। আজকে আমাদের যে 12তম অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করব যে দুটি বিষয় নিয়ে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ ও প্রাকৃতিক সম্পদের ভূমিকা, এবং সেটা আমরা আলোচনা করব বাংলাদেশ অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের প্রথম যে টপিক প্রাকৃতিক সম্পদ, সেটি সম্পর্কে আমরা আমাদের আলোচনা শুরু করি। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির মধ্যে নানা মূল্যবান সম্পদ রয়েছে, যেমন পানি, বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি। এসব প্রাকৃতিক বস্তুকে মানুষ নিজেদের চাহিদা মতো রূপান্তরিত করে ও কাজে লাগায়। এখানে তোমাদের দুইটি বিষয়ের কথা বুঝতে হবে। আমাদের যে অধ্যায়টি সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এছাড়াও আমরা জানি আরেক ধরনের সম্পদ রয়েছে, যেটি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। আর মানব সৃষ্ট সম্পদ কিন্তু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। আমরা যে প্রাকৃতিক সম্পদগুলো পাই আমাদের প্রকৃতির মধ্যে, সেই সম্পদগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করে আমরা মানব সৃষ্ট সম্পদে রূপান্তর করি। এই কথাটি এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক সম্পদকে মানব সৃষ্ট সম্পদে রূপান্তরিত করে আমরা বিভিন্ন কাজে লাগাই। তো এখন আমরা আলোচনা করব বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক সম্পদের একটি বিশাল ভান্ডার। এখন আমরা জানবো যে সেই প্রাকৃতিক সম্পদগুলো কি রকম, অর্থাৎ কি কি প্রাকৃতিক সম্পদ আছে এবং তাদের কিছু সংক্ষিপ্ত বর্ণনা জানবো। প্রথমেই হচ্ছে মাটি। মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এদেশের সমতল ভূমি খুবই উর্বর। বেশিরভাগ এলাকায় বছরে 3টি ফসল উৎপন্ন হয়। দেশের 10 ভাগের 1 ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা। পাহাড়ে প্রচুর প্রাণীজ, বনজ, খনিজ সম্পদ রয়েছে। অর্থাৎ মাটি কিন্তু প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে খুবই মূল্যবান। আমরা জানি বাংলাদেশের যে মাটি সেগুলো পলি দ্বারা গঠিত, আর এই পলিগুলো আসে বঙ্গোপসাগর থেকে, এবং এই পলিগুলো কিন্তু ফসল উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে মাটি যত পলি সমৃদ্ধ, সেই মাটিতে খুবই ফসল ভালো জন্মে। আমাদের পরবর্তী যে প্রাকৃতিক সম্পদ সেটি হচ্ছে নদ নদী। নদ নদীর ব্যাপারে তোমাদেরকে কিছুই বলা নেই। আমরা সবাই জানি যে বাংলাদেশ একটি নদীমাতৃক যে দেশ। এদেশে নদী, ছোট বড় অনেক নদী আছে। নদীর একটি বিশাল ভান্ডার আমাদের এই দেশ। নদীগুলো মালামাল পরিবহনের সহজ মাধ্যম। নদীর পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এছাড়া বিপুল পরিমাণ মৎস্য সম্পদ রয়েছে আমাদের নদ নদীতে। আমরা নদ নদীতে নানা ধরনের মাছ পেয়ে থাকি। আবার এই যে নদীর যে পানি, এই পানিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আমাদের পরবর্তী যে টপিক সেটি হচ্ছে খনিজ সম্পদ। প্রাকৃতিক সম্পদের অন্যতম একটি অংশ হচ্ছে খনিজ সম্পদ। বাংলাদেশের মাটির নিচে রয়েছে নানা রকম মূল্যবান খনিজ সম্পদ। এগুলোর মধ্যে কয়লা, গ্যাস, চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি উল্লেখযোগ্য। এই যে খনিজ সম্পদগুলো, সেগুলো আমরা নানা রকম কাজে লাগাই। যেমন প্রাকৃতিক গ্যাস, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। এছাড়া যে বালি আছে, সেগুলো আমরা যে ভবন তৈরি করি, সেগুলোর কাজে আমরা ব্যবহার করতে পারি। আমাদের যে পরবর্তী প্রাকৃতিক সম্পদ সেটি হচ্ছে বনজ সম্পদ। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ 24,938 বর্গ কিলোমিটার। তোমরা তোমাদের বইয়ে এই যে তথ্যটি সেটি দাগিয়ে রাখো, অবজেক্টিভের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেশের মোট ভূভাগের 16 ভাগ হচ্ছে বন। এটি অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ, দাগিয়ে রাখতে পারো। বনে রয়েছে মূল্যবান গাছপালা। এগুলো আমাদের ঘরবাড়ি ও আসবাব তৈরির কাজে ব্যবহৃত হয়। এছাড়া বনে রয়েছে পাখি ও প্রাণী সম্পদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনের গুরুত্ব অপরিসীম। আমাদের আরো বেশি, অর্থাৎ 25% বনভূমি থাকা প্রয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি দেশের যে জলবায়ু, আবহাওয়া, সেই সব যদি আমরা ঠিক রাখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের বনভূমির প্রয়োজন হচ্ছে দেশের মোট আয়তনের 25%। কিন্তু আমাদের রয়েছে 16%, যা প্রায় 9% কম। তো আমাদের এই যে
ঘাটতি আছে সেটা তৈরি করার জন্য আমাদের বনাঞ্চলকে আরো বেশি পরিমাণ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পরবর্তী টপিক মৎস্য সম্পদ। বাংলাদেশে যেহেতু অনেক নদ নদী রয়েছে তোমরা পড়েছো, আর সেখানে তো যেহেতু নদ নদী মৎস্যের একটি বিশাল ভান্ডার, সেহেতু মৎস্য সম্পদও কিন্তু আমাদের এক ধরনের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে অনেক নদ নদী খাল বিল, দেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, এসব খাল বিল নদ নদীতে রয়েছে প্রচুর মিঠা পানির মাছ। এছাড়া সামুদ্রিক মাছও আমাদের খাদ্যের চাহিদা পূরণ করছে। মাছ ধরে বহু মানুষ জীবিকা অর্জন করছে। মাছ যে শুধু আমরা খাই তা কিন্তু নয়, একটি বিশাল গোষ্ঠী এই মৎস্য সম্পদের উপর ভিত্তি করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করছে। পরবর্তী আছে প্রাণী সম্পদ। আমাদের প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি প্রভৃতি, এগুলো গৃহপালিত প্রাণী। এছাড়াও রয়েছে নানা প্রজাতির প্রচুর পাখি। তো এগুলো হচ্ছে পশু পাখি যেগুলো রয়েছে, এগুলো আমাদের প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত। পরবর্তীতে রয়েছে সমুদ্র সম্পদ। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে বঙ্গোপসাগর, সাগর তীরে গড়ে উঠেছে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর। তিনটি বন্দরের কথা বলা হয়েছে, যেগুলো আমাদের যে সমুদ্র বন্দর যেগুলো আছে সেগুলো একটু তোমরা মনে রাখবে। সাগরের পানি থেকে আমরা লবণ উৎপাদন করি, তাছাড়া সাগর থেকে আহরণ করি প্রচুর মাছ। তো এখানে কিন্তু আমাদের সমুদ্র সম্পদ সেটির কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা যেমন আমাদের সমুদ্র বন্দর হিসেবে ব্যবহার হয়, সেটা থেকে আমরা লবণ পাই, আবার সেটা থেকে মাছও লাভ করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। যদিও আমাদের জনসংখ্যা অধিক, সেই তুলনায় আমাদের কিন্তু যে প্রাকৃতিক সম্পদ সেগুলো কিন্তু কোনোটি কিন্তু যথেষ্ট পরিমাণে নেই। তবে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে এগুলো ব্যবহার করতে পারলে সীমিত সম্পদ দিয়ে দেশ সমৃদ্ধ হতে পারে। তো যে এই সম্পদগুলো আমরা কিভাবে ব্যবহার করব তার একটি ব্যবস্থাপনা করা প্রয়োজন। আমরা যদি ব্যবস্থাপনাটি ভালোভাবে করতে পারি, আমাদের সম্পদ যদিও বা সীমিত, সেই সম্পদকে আমরা কাজে লাগিয়ে আমরা একটি বিশাল কোনো কাজ করতে পারি। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক। আমাদের পরবর্তী টপিক হচ্ছে আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। তো আমরা এখন জানবো প্রাকৃতিক যে আমরা এতগুলো সম্পদ দেখলাম সেগুলো আমাদের কি কি কাজে লাগে বা এগুলো কি কি ভূমিকা পালন করে। বেঁচে থাকার জন্য মানুষ নানা রকম কাজ করে, এসব মানুষের অর্থনৈতিক কাজ। এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। প্রাচীনকালে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করত এবং পশু শিকার করে তার মাংস খেত। তারপর তারা ফসল ফলাতে শেখে ও কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করে। খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে মানুষের আর্থসামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে। অর্থাৎ এখানে আর্থসামাজিক ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছে তার একটা ধারণা দেওয়া হয়েছে। তো আমরা দেখি আর্থসামাজিক ব্যবস্থা গড়ে ওঠার পরে কি হলো। প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত মানুষ যেসব সম্পদ ব্যবহার করেছে তার সবটাই ছিল প্রাকৃতিক। প্রাকৃতিক সম্পদকে রূপান্তর করে মানুষ নিজেদের প্রয়োজনে তা ব্যবহার করেছে। আধুনিক কালে মানুষ কয়লা, লোহা, পাথর, স্বর্ণ, রৌপ্য, গ্যাস ইত্যাদি খনিজ পদার্থ উত্তোলন করতে শিখেছে। তারা প্রকৃতির সম্পদকে আরো দক্ষতার সাথে ব্যবহার করছে, এর জন্য তৈরি করছে অনেক আধুনিক যন্ত্র। এভাবে মানুষ নিজেদের আর্থসামাজিক অবস্থাকে উন্নত করছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে কি বলা হয়েছে। আমরা যখন প্রাচীনকালে মানুষ যখন ছিল তখন কিন্তু তারা শুধুমাত্র প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল ছিল। তারা কিন্তু তখন ঠিকভাবে জানতো না যে প্রাকৃতিক সম্পদকে আরো কিভাবে কাজে লাগানো যায়। সেইখান থেকে যে প্রাচীন যুগ থেকে যখন মধ্যযুগে আসা হলো, তখন মানুষ আস্তে আস্তে শিখলো যে কিভাবে এই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা যায়। এবং বর্তমানে যে আধুনিক যুগ আছে সেইখানে নানা ধরনের আধুনিক যন্ত্র তৈরি করে, আধুনিক উপায় ব্যবহার করে মানুষের প্রাকৃতিক সম্পদকে নানাভাবে ব্যবহার করছে এবং এই ব্যবহারের মাধ্যমে তারা নিজেদের কাজে প্রাকৃতিক সম্পদকে রূপান্তরিত করে ব্যবহার করছে। এখন আমরা জানবো যে বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদের কি ভূমিকা। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সীমিত, যেটা আমরা প্রথম পাঠে জানতে পেরেছি। অন্যদিকে সম্পদের তুলনায় দেশের জনসংখ্যা অনেক অনেক বেশি। এজন্য যথাযথ পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হবে। এই কথাটা কিন্তু আগেই বলা হয়েছিল, যেহেতু জনসংখ্যার তুলনায় সম্পদ সীমিত, তাই সম্পদের একটি সুষ্ঠু ব্যবস্থাপনা খুবই খুবই দরকার। তো এই যে সম্পদের ব্যবস্থাপনা করব আমরা কিভাবে, তার জন্য এখানে কয়েকটি কাজের কথা বলা হয়েছে। আমরা কিভাবে এই সম্পদের ব্যবস্থাপনা করব, এখানে মোটামুটি 5টি কাজের কথা বলা হয়েছে, যে কাজগুলো করার মাধ্যমে আমরা এই সম্পদের একটি সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারবো। প্রথমটি হচ্ছে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি। আমাদের দেশ কৃষি প্রধান,
এদেশের মাটি খুবই উর্বর। এই উর্বর মাটি যথাযথভাবে ব্যবহার করলে কৃষি উৎপাদন অনেক বেড়ে যাবে। অন্যদিকে শিল্পায়নও করতে হবে পরিকল্পিতভাবে। কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে গ্রামে। ফলে কাজের জন্য তখন আর গায়ের লোক শহরের দিকে ছুটবে না। অর্থাৎ যেহেতু আমাদের দেশটি কৃষি প্রধান, এই কৃষিকে কিন্তু আমরা বিভিন্নভাবে মানুষের কর্মসংস্থানের কাজে ব্যবহার করতে পারি। মানুষ এখন কৃষি কাজের দিকে না ছুটে অন্যান্য নানান পেশার দিকে ছুটছে, কিন্তু অন্যান্য কাজে যে আমাদের যে চাহিদার তুলনায় কাজের যোগানটি কম হওয়ায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কৃষি কাজের উপর খুবই গুরুত্ব দেওয়া উচিত। এই কৃষি কাজের উপর যদি আমরা গুরুত্ব দেই তাহলে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি হবে এবং কৃষিতে যদি বেশি মানুষ নিয়োগ হয় আমাদের উৎপাদনও বৃদ্ধি হবে, যার ফলে মানুষ তখন কিন্তু আর গ্রাম থেকে শহরের দিকে ছুটবে না, গ্রামই তখন একটি শিল্পভিত্তিক এলাকা হিসেবে গড়ে উঠবে। পরবর্তী হচ্ছে সুষম খাদ্যের অভাব পূরণ। বর্তমানে গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস্য এই 3 ধরনের প্রাণীজ সম্পদেরই ব্যবহার বেড়েছে। 3 ধরনের প্রাণীজ সম্পদ হচ্ছে পশু, হাঁস মুরগি ও মৎস্য। এর ফলে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে। অন্যদিকে লক্ষ লক্ষ খামার সৃষ্টির ফলে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। এই যে প্রাণীজ সম্পদগুলো আছে, গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস্য, এগুলোর মাধ্যমে কিন্তু মানুষ নানা ধরনের খামার তৈরি করছে। যেমন গবাদি পশু, যে হাঁস মুরগির খামার তৈরি হচ্ছে, মৎস্যের জন্য হ্যাচারি তৈরি হচ্ছে, এগুলোর মাধ্যমে অনেক মানুষ কিন্তু এসব কাজে সংযুক্ত হচ্ছে, যার ফলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এছাড়া খাদ্যের অভাবটাও কিন্তু আমাদের মিটছে। পরবর্তীতে আছে সেচ সুবিধা প্রদান। নদী, খাল, বিল, হাওরের পানি দিয়ে আমরা কৃষি জমিতে সেচ দিতে পারি, ফলে শুকনো মৌসুমেও কৃষি উৎপাদন অনেক বাড়ানো যায়। এই যে আমাদের নদীমাতৃক দেশ হয়, আমাদের যে পানি কিন্তু অনেক বেশি, সেই পানি দিয়ে আমরা কৃষি কাজে ব্যবহার করতে পারি, যার ফলে কৃষি উৎপাদনও বৃদ্ধি পায়। শিল্পের উন্নয়ন ও ব্যবহার প্রসার। দেশের গ্যাস, কয়লা ও চুনা পাথর আমাদের জীবনযাত্রার কাজে লাগছে, এভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে, শিল্পের প্রসার ঘটছে। এই যে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ পাই, সেগুলোকে নিয়ে যদি আমরা শিল্প ভিত্তিক একটি অর্থনীতি গড়ে তুলতে পারি, সেই শিল্পের উন্নয়নের ফলে আমাদের দেশে শিল্পের প্রসার ঘটবে এবং আমরা নানা কাজে শিল্পকে ব্যবহার করতে পারবো। আমাদের সর্বশেষ যে পদক্ষেপটি রয়েছে সেটি হচ্ছে বনজ সম্পদের ভূমিকা। বাড়িঘর তৈরি ও আসবাবপত্র নির্মাণের জন্য আমরা বনজ সম্পদ ব্যবহার করি। আবার প্রকৃতিতে তাপমাত্রা কমানোর জন্য বনজ সম্পদ অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। এজন্য পরিকল্পিতভাবে আমরা আমাদের বনজ সম্পদকে বাড়াতে পারবো। এই যে এখানে বলা হয়েছে যে বাড়িঘর তৈরি, আসবাবপত্র নির্মাণ, এই যে আমাদের বনজ সম্পদ আছে, গাছপালা আছে, সেগুলোর যে কাঠ আছে, সেই কাঠগুলো দিয়ে আমরা কিন্তু এই যে আমাদের বাড়িঘর তৈরি করি, ঘরে যে আসবাব আছে সেগুলো তৈরি করি। এছাড়া আমরা জানি যে গাছপালা কিন্তু কার্বন ডাই অক্সাইড নিজেরা নিয়ে নেয় এবং প্রকৃতিতে অক্সিজেন যে তারা নিঃশ্বাসে আমরা যে গ্রহণ করি সেটি তারা প্রকৃতিতে ছাড়ে, যার ফলে তারা কিন্তু গাছপালার যে ছায়া বা বাতাসের মাধ্যমে আমাদের প্রকৃতির তাপমাত্রা কিন্তু কমতে তারা সাহায্য করে। এই গাছপালা আমাদের পরিবেশে বৃষ্টি ঘটাতে সাহায্য করে, যার ফলে তারা তাপমাত্রা কমায়। তাপমাত্রা যদি বেড়ে যেত তাহলে এই পৃথিবী কিন্তু আমাদের বসবাসের উপযুক্ত থাকতো না। তাই বনজ সম্পদের ভূমিকাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার করলে দেশের কৃষি শিল্প যেমন উন্নত হবে, তেমনি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এই যে এভাবে যদি আমরা আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলো যদি আমরা ভালোভাবে ব্যবহার করি, তাহলে আমরা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা কিন্তু আমাদের তখন আর কোনো ব্যাপারই হবে না। তখন আমরা খুব ভালোভাবে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে আমাদের বিভিন্ন কাজে লাগাতে পারবো। তো এটাই ছিল আমাদের আজকের যে ক্লাস, প্রাকৃতিক সম্পদ ও প্রাকৃতিক সম্পদের ভূমিকা। আমাদের প্রথম যে পাঠটি ছিল সেটিতে আমরা বিভিন্ন ধরনের বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর আমার সর্বশেষ যে টপিকটি ছিল সেটিতে আমরা প্রাকৃতিক সম্পদের ভূমিকা এবং প্রাকৃতিক সম্পদকে আমরা কিভাবে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারি তার একটি আমরা ধারণা পেয়েছি। তো আমরা আজকে আমাদের যে ক্লাসটি হলো সেখান থেকে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিতে যাই। এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদগুলো আছে, আমরা প্রথম পাঠে পড়েছি, সেই প্রাকৃতিক সম্পদগুলো কিভাবে আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করছে সেই ধারণাটি তোমরা ভালো করে লিখবে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদগুলো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, সেগুলো মানুষের জীবনযাত্রার উপর কিভাবে প্রভাব ফেলছে, অর্থাৎ মানুষকে কিভাবে এই সম্পদগুলো সাহায্য করছে। তো
তো এই বাড়ির কাজটি যদি তোমরা করতে পারো তাহলে এই দুইটি পাঠ নিয়ে তোমাদের আর কোনো ধারণা, কোনো ভুল হবে না এবং তোমরা পরীক্ষার খাতায় খুব ভালোভাবে লিখতে পারবে। আর যেহেতু এটি কোনো মুখস্থ করার বিষয় নেই, শুধু কয়েকটি 2-3টি তথ্য আছে অবজেক্টিভের জন্য, তাই তোমরা যদি 2-3 বার পড়ো তো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা আশা করি তোমরা এই ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। তো এই ক্লাসটি যেহেতু তোমরা করেছো, এই ক্লাসটির উপর বাড়ির কাজগুলো ঠিকমতো করবে। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে